তো আজকে সত্যজিৎ রায় পরিচালিত একটি বিখ্যাত সিনেমা অপুর সংসার এর আগের দুটি পার্ট চাইলে দেখে আসতে পারো, পথের পাঁচালী ও অপরাজিত। ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে। তাও সবার সুবিধার্থে আগের দুটি পর্বে কি হয়েছিল তা ছোট্ট করে বলে দেই। নিশ্চিন্দপুরে হরিহর ও সর্বজয়া অপু আর দুর্গাকে নিয়ে থাকতো। একসময় দুর্গা মারা যায়, তারপরে তারা কাশিতে চলে আসে এবং সেখানে প্রথমে অপুর বাবা ও পরে তার মা মারা যায়। তো এরপরে অপু কলকাতায় এসে থাকতে শুরু করে। তারপর অপু আজকে তার কলেজ শেষ করলো, মানে সে কতকটা টাকার অভাবেই সে কলেজ শেষ করছে। সে সায়েন্সে ইন্টারমিডিয়েট শেষ করেছে। তার কলেজের প্রিন্সিপাল তাকে তার লেখালেখিটা চালিয়ে যেতে বলেছে। অপু এখন কোনো রকমে একটা এক কামরার ঘর ভাড়া করে থাকে। তার পোশাক আশাক ও ঘরদোরের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে সে কোনো রকমে এখানে টিকে আছে। তো সকালে যখন অপু দাড়ি কামাচ্ছিল তখন বাড়িওয়ালা এসে তাকে 3 মাসের বাড়ি ভাড়ার জন্য তাকে তাগেদা দিতে থাকে। তো তারা হাসির ছলে কটূক্তি বিনিময় করতে থাকে এবং বাড়িওয়ালার তা পুষিয়ে গেলে সে চলে যায়। তো এরপরে অপু যখন বেরোচ্ছিল তখন নিচের এক ভাড়াটিয়া তাকে ডেকে বলে, অপু তোমার একটা চিঠি আমার কাছে ভুল করে চলে এসছে, নিয়ে যাও। অপু একটু লেখালেখি করে, তার একটা লেখা প্রকাশ পেয়েছে, এটা তারই চিঠি। তো এরপরে অপু বেরিয়ে অনেক কাজের খোঁজ করে। স্কুল, ফার্মেসি, দোকান পাশারি সব জায়গাতেই সে ট্রাই মারে, কিন্তু একটা চাকরি ঠিকভাবে সে বাঁধাতে পারে না। তো সে কতকটা হতাশ হয়েই বাড়িতে ফেরে। তো সে অভ্যেসবশত সন্ধেবেলাতে বাঁশি নিয়ে বসে। সে দেখতে পায় পাশের এক ভাড়াটিয়া মেয়ে জানলা দিয়ে তাকে দেখছে। আসলে মেয়েটি তাকে প্রায় সময় দেখে। তো অপু জানলা বন্ধ করে দিয়ে বাঁশি বাজাতে থাকে। কিছুক্ষণ পরে দরজায় কড়াঘাত। অপু দরজা খুলতেই তার ছোট্টবেলার বন্ধু পুলু ঢোকে। আসলে অপু কাউকে না জানিয়েই মেস ছেড়ে এখানে চলে এসছে। তারপরে পুলু অনেক খোঁজে খোঁজে অপুকে শেষমেশ আজ পেয়েছে। তো তারপরে দুই বন্ধু একটা রেস্টুরেন্টে খেতে আসে। তো পুলু অপুকে জিজ্ঞাসা করে যে রেলের চাকরিটা তো হয়েই যাচ্ছিল, কি হলো? অপু বলে, ও স্ট্রাইক চলছিল, আমি জানতাম না, ওই টিউশনি করে যেটুকু চলে, মাসে 15 টাকা। তো সে পুলুকে বলে, তোর হাতে কোনো চাকরি আছে? পুলু বলে, ফার্মেসিতে একটা কাজ আছে, করলে করতে পারিস। অপু বলে, হ্যাঁ অবশ্যই করবো। পুলু বলে, তাহলে ফিরে এসে কাজের কথা হবে। অপু বলে, কেন, কোথায় যাবি? পুলু বলে, সোমবার আমার মামাতো বোনের বিয়ে, আর তোকেও আমার সঙ্গে যেতে হবে। কিন্তু অপু যেতে রাজিই হয় না। পুলু বলে, তোর ভালো লাগবে বলেই আমি বলছি, জায়গাটা একটা অজপাড়াগা, চারিদিকে মাঠ, সবুজ জল, রং বেরঙের পাখি, তোর সত্যি ভালো লাগবে। আসলে অপুর গ্রাম্য ছাপ খুবই ভালো লাগে, আর তাতে সে উপন্যাস লেখে। এইসব প্রকৃতির শান্ত রূপ তাকে তো অবশ্যই টানবে। তো এরপরে তারা রাত্রেবেলা থিয়েটার দেখে গান করতে করতে বাড়ি ফিরছিল। তো অপু পুলুকে বলে, সে যে কাজের কথা বলছিল ওই কেরানিগিরি কাজ সে করতে পারবে না। সে একাই মানুষ, কোনো দায়িত্ব ঝঞ্ঝাট নেই, ওই একঘেয়ে কাজ করতে আমার ভালো লাগবে না। পুলু বলে, তাহলে কি করবি? অপু বলে, আরে তুই বড্ড বেরসিক, আমি একটা উপন্যাস লিখছি আসলে। এবং সে কি লিখছে তার ছোট্ট করে বর্ণনা দেয়। পুলু বলে, আরে এ তো আত্মজীবন। অপু বলে, তো কি হয়েছে, এর মধ্যে সব আছে, কল্পনা আছে, প্লট আছে, প্রেম আছে। পুলু বলে, প্রেম? তুই জীবনে একটা প্রেম করেছিস? প্রেম সম্পর্কে কি জানিস আর কি বা লিখবি? অপু বলে, সবকিছুরই কি এক্সপিরিয়েন্স থাকা দরকার? কল্পনা শক্তির কি কোনো দামই নেই? তো এর পরের সিনে দেখতে পাই অপু আর পুলু নৌকা করে বিয়ে বাড়িতে যাচ্ছে। তো অপু পুলুকে তার উপন্যাসের খসটা পড়তে দেয়। সে অপুকে শাবাশি দিয়ে বলে, আশ্চর্য, সত্যি দারুণ লিখছিস, চালিয়ে যা ভাই। তো এরপরে পুলুরা মামার বাড়িতে পৌঁছে যায়। তো পুলুর মামি অপুকে দেখে খুশিই হয়। পুলু বলে, হ্যাঁ মামি, ও একেবারে কেষ্ট ঠাকুর, ও একটা বাঁশিও আছে। আর এই হচ্ছে অপর্ণা, এ হচ্ছে বিয়ের কনে। তো এরপরে বরযাত্রী আসে। তো বর পালকি থেকে নামার সময় কেমন একটা অদ্ভুত আচরণ করতে থাকে। তো বরপক্ষ বলে, এত রোদে এসছে তাই হয়তো শরীরটা খারাপ করছে। কিন্তু কিছুক্ষণ পরে আর শাক দিয়ে মাছ ঢাকা যায় না। বর আসলেই মানসিক ভারসাম্যহীন, সে একটা পাগল। ছেলেরা যেহেতু অবস্থাপূর্ণ, তাই অপর্ণার বাবা ছেলে পাগল হওয়া সত্ত্বেও মেনে নেয়। কিন্তু অপর্ণার মা নাছোড় বান্দা, তাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেবেই না। তো শেষমেশ ওই ছেলের সঙ্গে বিয়ে ভেঙে যায়। কিন্তু এমতো অবস্থায় মেয়ে তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে। তখন আর কোনো উপায় না দেখেই পুলু গিয়ে অপুকে ধরে এবং অপর্ণাকে বিয়ে করতে বলে। অপু তো আয়াম দা অবাক। সে বলে, বিয়ে? আমার দ্বারা এক্ষুনি বিয়ে করা সম্ভব না। কিন্তু পুলু সহ কনের বাড়ির অনেকেই
মিনতি করতে থাকে যে মেয়ে তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে। এর মতো অবস্থায় একমাত্র যোগ্য ছেলে তাকেই মনে হয় যে এখন অপর্ণার সম্মান রক্ষা করতে পারবে ও ভবিষ্যতে তাকে ভালো রাখবে। কিন্তু অপু এখন তেমন কাজ করে না, আর সংসারের জন্য সে একেবারেই প্রস্তুত নয়। তো অপু সবাইকে নাই বলে দেয়। তো সেখান থেকে সবাই নিরাশ হয়ে চলে যায়। তো সবাইকে এইভাবে চলে যেতে দেখে তারও খারাপ লাগে। তারপরে সে পুলুকে ডাকে আর বলে, তুই যে চাকরির কথা বলছিলিস ওটা হয়ে যাবে? আর দাড়িও তো কাটা নেই, জামা কাপড় নেই। তো পুলু তার উত্তর পেয়ে যায়। সে খুশি হয়ে মামার বাড়ি গিয়ে বলে যে অপু রাজি আছে। তো এরপরে অপু আর অপর্ণার বিয়েও হয়ে যায়। তো এরপরে ফুলসজ্জার দিন। তো অপু অপর্ণাকে বলে, তুমি আমার বিষয়ে কিছু জানো? অপর্ণা জানায় পুলু যতটুকু জানিয়েছে ততটুকুই জানে। অপু বলে, আরে তুমি তো তাহলে আমার বিষয়ে কিছুই জানো না। আমি কোনো দিক দিয়েই তোমার যোগ্যই না। আমার একটা বাড়ি নেই, আমার আয়ের ঠিক নেই। তুমি যতটা সুখে স্বাচ্ছন্দ্যে বড় হয়েছো, আমার জীবনটা অতটাও ভালো না। ছোটবেলায় দিদিকে হারিয়েছি, তারপরে বাবা, তারপরে মা, এখন কোনো রকমে আমি পেটটা চালাই। বিশ্বাস করো, আমি বিয়েতে খুব করে আপত্তি করেছিলাম, কিন্তু সবাই মিলে আমাকে এমন করে ধরলো, আর চোখের সামনে তুমি এভাবে অসম্মানিত হবে। আমি সবার কথা চিন্তা করে বিয়ে তো করে ফেললাম, কিন্তু এখন যে আমার সব গুলিয়ে যাচ্ছে। তুমি আমার সঙ্গে আদেও থাকতে পারবে? দারিদ্রতা সহ্য করতে পারবে? অপর্ণা হ্যাঁ সূচক ঘাড় নাড়ায় আর বলে, হ্যাঁ অবশ্যই পারবো, আমার গরিব স্বামীর ঘর করতে। তো অপু যেন কতকটা এইবারে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তো পরের দিন অপু বউ নিয়ে ভাড়া বাড়িতে ফিরে আসে। তো অপর্ণাকে সে ঘরে রেখে ভাড়াটিয়া প্রতিবেশীদের সে বিয়ের খবরটা দিতে যায়। তো সে যখন ঘরে আসে তখন সে দেখতে পায় অপর্ণা কাঁদছে। অপু বলে, আমি বলেছিলাম আমার যে অবস্থা তুমি থাকতে পারবে না। অপর্ণা বলে, না না না, ওই জন্য না। তো এরই মধ্যেই ভাড়াটিয়া প্রতিবেশীরা এসে ভিড় করে। তো বউ দেখে তারাও বেশ খুশি হয়। তো পরের দিন সকালে অপর্ণা একেবারে সকাল সকালই উঠে আঁচ ধরিয়ে দেয় এবং রান্নার জোগাড়জাত করতে থাকে। তো অপুরও ঘুম ভেঙে যায়। সে সিগারেটের প্যাকেটটি খুলে দেখে তাতে লেখা আছে, একটা করে খাওয়ার পরে, কথা দিয়েছ কিন্তু। তো অপু হিটা দেখে হাসে। তো অপর্ণাকে সারাদিন ঘরদোর গোছগাছ করা, রান্না বান্না ইত্যাদি কাজ করতে দেখে অপু অপর্ণাকে বলে, তোমার অনুশোচনা হয় না? অপর্ণা বলে, সে আবার কি, আমি অত শক্ত বাংলা বুঝি না বাপু। অপু বলে, তুমি অত আলিশান বাড়ি ছেড়ে আমার এখানে এইভাবে আছো, আমি একটা না হয় কষ্ট করে কাজের লোক রাখবো, আর কটা টিউশনিও খুঁজে নেব। অপর্ণা বলে, তুমি যে চাকরিটা করছো ওটাই করো, আর যে টিউশনিটা আছে ওটাও ছেড়ে দাও, আর সকাল সকাল আমার গরিব বর বাড়ি ফিরে এসো, তাহলেই আমি সব থেকে বেশি খুশি হব, আর আমার কোনো অনুশোচনাও থাকবে না। তো এরপরে অপু আর অপর্ণার সংসার সুখ দুঃখের মধ্য দিয়েই খুব ভালোভাবেই চলতে থাকে। একদিন সিনেমা দেখে অপু আর অপর্ণা ঘোড়ার গাড়ি করে বাড়ি ফিরছিল। তো তাদের কথাবার্তায় বুঝতে পারি অপর্ণা এখন প্রেগনেন্ট, তাই সে 2 মাসের জন্য বাপের বাড়িতে যাবে। কারণ অপুর একার পক্ষে তার অপর্ণাকে ওই অবস্থায় সামলানো তো সম্ভব নয় না। আর অপু ঠিক করে এই 2 মাসেই তার উপন্যাসটা সে শেষ করবে, কারণ বিয়ের পর থেকে এক লাইনও সে এখনো লিখতেই পারিনি। অপর্ণা একটু মুখ ফুলিয়েই বলে, সে বুঝি আমার দোষ? অপু বলে, না, তোমার গুণ। আমার উপন্যাস লেখা শেষ হলে আমি প্রথমেই ওটা তোমাকেই উৎসর্গ করব। আজকে অপর্ণাকে অপু ট্রেনে তুলে দিতে এসছে। ট্রেন তো চলতে শুরু করেছে, কিন্তু তাদের কথা যেন শেষই হয় না। তো একদিন অপুর কাছে অপর্ণার চিঠি আসে। সে লিখেছে, অষ্টমীর দিন তুমি আসবে বলেছ, আমি পথ চেয়ে থাকবো, কিন্তু না এলে আড়ি আড়ি আড়ি। তো যাবার দিন অপু বারবার ওই চিঠিটা পড়তে থাকে, যেন অপর্ণার ওই ছোট্ট চিঠির মধ্যে সে একটা ভূস্বর্গ খুঁজে পেয়েছে। তো অপু যখন তার শ্বশুর বাড়িতে এসে পৌঁছায় তখন অপর্ণার ভাই বলে যে অপর্ণা প্রসবকালীন মারা গেছে, বাচ্চাটা বেঁচে আছে। এটা শুনে অপূর্ব যেন আকাশ থেকে পড়ে, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। অপর্ণার এইভাবে চলে যাওয়া সে কোনো মতেই কোনোভাবেই মানতে পারছে না। অপু বাড়িতে আসে। শেষমেশ সত্যিটা তো স্বীকার করে নিতেই হবে। অপু সবসময় শুয়েই থাকে, ঠিক করে খায় না দায় না, ওই প্রতিবেশী মহিলা এসে টুকটাক খাবার দিয়ে যায়, ওইটুকু। সে বাচ্চাটার দিকেও ঠিকভাবে দেখে না। প্রতিবেশী মহিলা কতকটা সান্ত্বনার স্বরেই বলতে থাকে, পুরুষ মানুষের ভেঙে পড়লে চলে না, কতই বা বয়স, আর একটা বিয়ে করতেই পারে, মেয়ে মানুষ তো না যে সমস্যা হবে। অপু কষ্টে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করে, কিন্তু পারে না। সে পুলুকে একটা চিঠি লেখে যে সে কোথাও একটা চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে সে নিজেও জানে না, আর উপন্যাসের খসড়াটা সে সঙ্গে নিয়ে যাচ্ছে। যদি সে কমপ্লিট করে তার কাছেই পাঠাবে, যদি মনে হয় সেই সেটা ছাপাবে।
আর অপুর ছেলে এখন তার শ্বশুর বাড়িতেই অর্থাৎ অপর্ণার মায়ের কাছেই আছে। তো এরপরে অনেক কাল কেটে যায়। অপুকে দেখতে পাই তার অবস্থা খুবই খারাপ। সে তার অসমাপ্ত উপন্যাসটা সে বাতাসে উড়িয়ে দেয়, কারণ সে যার জন্য উপন্যাসটা উৎসর্গ করবে বলেছিল সেই তো এখন আর নেই। কাকে দেখাবে সে? পুলু বিদেশ থেকে আজ ফিরেছে। সে মামার বাড়িতে আসে, তখন দেখে একটা বছর 5 ছেলে মুখে মুখোশ পরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এটা হলো অপর্ণার ছেলে। তার দোষীপনার জন্য সে সবার কাছে মুখেই শোনে। তো লোকটি বলে, আমি কর্তাবাবুকে বলে তোমাকে মার খাওয়াবো। তো বাচ্চাটি বলে, আমার বাবা এসে তোমার মুন্ডু ভেঙে দেবে। লোকটি বলে, 5 বছর বাবার দেখা নেই, আবার বাবা এসে মুন্ডু ভাঙবে। মানে অপু বা অপূর্ব এই 5 বছর সে দেশেই ফেরেনি। তো পুলু এসে তার মামার সঙ্গে কথা বলে। তো তার মামা তো বেজায় ক্ষেপে আছে, কারণ এখন অপর্ণার মাও আর বেঁচে নেই। আর ওই দোষী ওইটুকু নাতিকে তার পক্ষে সামলানো আর সম্ভব হচ্ছে না। আর উনি কি বাবা হয়েছে, 5 বছর হয়ে গেল, তার কোনো পাত্তাই নেই। ওই টাকা পাঠালেই যেন হয়ে গেল সব। ছেলের জন্য একবার মনটা কাঁদে না ওর ছেলেটাকে এখনো পর্যন্ত দেখিইনি। তো পুলু তার মামার কাছ থেকে অপুর ঠিকানা নিয়ে অপুর কাছে চলে আসে। অপু এখন নাগপুরেতেই আছে। তো পুলু অপুকে জিজ্ঞাসা করে যে তুই এখানে কেন? অপু বলে, ঘুরতে ঘুরতে এই নাগপুরে চলে এসেছিলাম, পেটের দায়ে একটা ছোটখাটো চাকরি করছি, তাই এখানেই থাকি। আর এখানেও আমার ভালো লাগছে না, আমি এখান থেকেও চলে যাব। পুলু বলে, একা যাবি? অপু বলে, হ্যাঁ আমি একাই, আমার আর কে আছে। পুলু বলে, তাহলে কাজলের কি হবে? অপু বলে, কাজলকে? পুলু বলে, কেন, তোর ছেলে কাজল? অপু বলে, ওর নাম কাজল, মানে তার ছেলের নাম পর্যন্ত সে রাখিনি, সে তার আগেই বাড়ি ছেড়ে এখানে চলে এসছে। পুলু বলে, ছেলেকে ওইভাবে ফেলে তুই এখানে এসে বাউন্ডুলের মতো ঘুরছিস কেন? তোর কি ছেলের উপরে কোনো দায়িত্ব নেই? অপু বলে, হ্যাঁ আমি তো টাকা পাঠাই, আর তুই কাজলের জন্য একটা বোর্ডিং টোডিং করিয়ে দে। পুলু বলে, টাকা পাঠালেই সব হয় না, আর এটা তুই নিজেও করতে পারিস। তো এরপরে পুলু অনেক চাপ দেওয়ার পরে অপু আসল কথাটা বলে যে আজকে কাজল আছে বলেই তার অপর্ণা নেই। সে তাকে দোষী মনে করে না, কিন্তু ওই কাজলকে দেখলে শুধু অপর্ণার কথাই মনে পড়বে, আর সেই কষ্ট সে সহ্য করতে পারবে না। সে তো টাকা পাঠায় ওইটুকুই, এর বেশি সে আর কিছুই করতে পারবে না। কোনো রকম টান বা দরদ তার নেই। তো পুলু সেখান থেকে রাগ করে চলে যাচ্ছিল। তো পুলু প্রায় চলেই গেছে, এমন সময় অপুর কি একটা মনে হয়, সে পুলুকে ডাকে। তো এর পরের সিনে দেখতে পাই অপু ফিরে এসছে। তো সে তার শ্বশুরমশাইকে বলে যে কাজলকে সে নিয়ে যাবে তাদের আদি গ্রাম নিশ্চিন্তপুরে, তাকে রেখে যাবার ব্যবস্থা সে করেছে। তো তার শ্বশুরমশাই জানায় যে কাজল অসুস্থ, ও ঘরে ঘুমাচ্ছে। তো অপু তার ছেলের কাছে যায়। অপু কাজলের মাথায় হাত রাখে। তারা দুজন দুজনকে এই প্রথম দেখছে। তো অচেনা লোক দেখে কাজল ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। আর অপুও তার পিছু করে আর বলতে থাকে, আরে আমি তোমার বাবা। কিন্তু কাজল তার দিকে ঢিল ছুঁড়ে মারে। তো এটা দেখতে পেয়ে অপুর শ্বশুর কাজলকে মারতে যায়। তো অপু সঙ্গে সঙ্গেই তাকে আটকায়। অপু কাজলের জন্য একটা খেলনা গাড়ি এনে দেয় আর অন্যান্য অনেক কিছুই করে, কিন্তু কাজল কোনোভাবেই তাকে বাবা বলে মানছে না। তো এরপরে অপুও হাল ছেড়ে দেয়। সে কাজলকে জোর করে এখান থেকে নিয়ে যেতে চায় না। তো অপুর শ্বশুর মশাই বারবার অপুকে বলে যে কাজলকে এখান থেকে নিয়ে যাও, কিন্তু অপু বলে, না আমি ওকে জোর করে নিয়ে যাব না, আপনি কিছুদিন রাখুন, তারপরে ও বুঝলে আমি নিয়ে যাব। তার শ্বশুর মশাই বলে, হ্যাঁ তুমি আর নিয়ে গেছো, তোমার দ্বারা কিছু হবে না। তো এরপরে অপু চলে যাচ্ছিল, হঠাৎ সে পিছন ঘুরে দেখে পিছনে কাজল দাঁড়িয়ে আছে। অপু বলে, কি চাও কাজল, কিছু বলবে? কাজল বলে, তুমি কি কলকাতায় যাচ্ছ? অপু বলে, যদি যাই আমার সঙ্গে যাবে? কাজল বলে, আমার বাবার কাছে নিয়ে যাবে? অপু বলে, হ্যাঁ নিয়ে যাব। কাজল বলে, আমার বাবা আমাকে ফেলে আর যাবে না তো, আমাকে বকবে না তো? অপু বলে, না না তুমি যাবে আমার সঙ্গে। কাজল বলে, তুমি কে? অপু বলে, আমি তোমার বন্ধু। তো এরপরে কাজল ছুটতে আসে তার কাছে এবং অপু তাকে সযত্নে কাঁধে তুলে নেয় এবং তারা চলতে শুরু করে। আর পিছন থেকে অপুর শ্বশুর অর্থাৎ কাজলের দাদু, সেও কতকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তো এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।